নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে, আমার আরেকটি নতুন ভিডিওতে। জেনারেলি এইভাবেই আমি ভিডিও শুরু করি। আজকের ভিডিওটি এটা আসলে যেরকম নর্মাল যে আমি ভিডিও দিই সেরকম নয়, তার একটু ব্যতিক্রম। ব্যতিক্রম এই কারণে আমার মনে হলো যে এইভাবে এসে আপনাদের সাথে একটুখানি কয়েকটা কথা বলা দরকার। তো সেই জন্যই আমি এইভাবে ভিডিওটি বানাচ্ছি। লাস্ট দুটো তিনটে ভিডিওতে কয়েকটি কমেন্টসের জন্য আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে। আসলে কমেন্টস বলা ভুল, মানে নেগেটিভ কমেন্টই আমি যদি বলি। তো নেগেটিভ কমেন্টের মধ্যে যেটা সব থেকে বেশি সেটা হচ্ছে যে আপনি কপি করেন। আপনি একজন প্রখ্যাত বাঙালি ইউটিউবার যিনি বিদেশে রয়েছেন, তাকে কপি করেন। তো আমি কয়েকজনকে জিজ্ঞাসা করি যে আচ্ছা কি দেখে মনে হলো যে আমি কপি করি। তো তখন তারা বলেন যে আপনি যে মিউজিকটা ইউজ করছেন বা আপনি যেভাবে কথা বলেন তো সেটা আপনি কপি করছেন। আরও অনেকে বলেন যে এইভাবে কপি করে কেউ কখনো দাঁড়াতে পারে না, এইভাবে আপনি কপি ক্যাট, বিভিন্ন রকম। তো বাধ্য হয়ে অনেক কমেন্ট আমি ডিলিট করেছি ইউটিউব থেকে। তো জেনারেলি ইউটিউবে কমেন্ট ডিলিট করাটা উচিত না, কিন্তু তাও আমি ডিলিট করেছি কারণ ভীষণ মনে খারাপ লাগছিল। এবার শুধু ইউটিউব নয়, আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের যে লিঙ্কগুলো সেগুলো আমার ভিডিও যেহেতু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, তো সেই জন্য সেখানেও অনেকে ওখানে অ্যাড হয়েছেন এবং ওখানে সেখানেও কিন্তু মানে ফেসবুক এবং যে ইনস্টাগ্রামে যে ডিএম আছে সেখানেও কিন্তু এসে প্রচুর এরকম কমেন্টস করেছেন। তো ঠিক আছে, আমি সবার কথাটা শুনে নিলাম। এবার আমি আমার যেটা বলার, আমার যেটা বক্তব্য সেটা আমি আপনাদের সামনে সেটা বলছি। প্রথম কথা হচ্ছে যে এই যে কপি 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 এটা আপনারা বলছেন, তার আমার মনে হয় যে যেহেতু আমি ভয়েস ওভারে ভিডিও করি, রিসেন্ট ভিডিওগুলো আমি যেহেতু ভয়েস ওভারে করছি, তো সেক্ষেত্রে হয়তো আপনাদের মনে হতে পারে যে আমি ওইভাবে ভিডিও ওনাকে কপি করছি। দ্বিতীয় একটা কারণ হতে পারে যে যেহেতু আমি ওই মিউজিকটা ইউজ করছি তার জন্য আপনাদের মনে হতে পারে যে আমি ওনার থেকে ইন্সপায়ার্ড হয়ে বা ওনাকে কপি করেই আমি ওই মিউজিকটি ব্যবহার করছি। এই দুটো প্রসঙ্গের আগে আমি বলে নিই। ব্যাপারটা হচ্ছে যে দেখুন, ভয়েস ওভারে ভিডিও করার একটা মেন কারণ হচ্ছে যে সবসময় ক্যামেরাকে ফেস করে কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না, কারণ বাড়িতে অনেকজনকে নিয়ে থাকি, বাড়িতে অনেক রকমের লোকজন আসে। একটা ক্যামেরা যদি ব্যাকে চলে তো সেখানে আমি কি করছি না করছি ইচ অ্যান্ড এভরি ডিটেলস, যে আমি এখন চা খাচ্ছি, আমি এখন ভাত খাচ্ছি, আমি এখন লঙ্কার বোটা ছাড়াচ্ছি, এই কথাগুলো আমার মনে হয়েছে যে আমি ওইভাবে মুখে বলার থেকে আমার মনে হয় সেটা কাজটা আমার ভিডিওর মাধ্যমে দেখানো উচিত। এবং বিশ্বাস করুন, আমি যেভাবে ভয়েসে ভিডিও মানে যেভাবে ভিডিওগুলো আমি বানাই, যে আমার প্রত্যেকটা কাজ আমি খুব ছোট ছোট করে, আমার খুব সীমিত ক্ষমতা, কারণ আমার বিশেষ কোনো জ্ঞানও নেই ভিডিও এডিটিংয়ের ব্যাপারে, তবে আমার মনে হয়েছে যে কাজটি ভীষণ কষ্টসাধ্য। দ্বিতীয় কথা হচ্ছে যে মিউজিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে, দেখুন আমি এর আগে যখন আমার আইফোন ছিল না তখন স্যামসাংয়ের একটি ফোন আমি ইউজ করতাম। তো সেই যখন ওই ফোনটা আমি ইউজ করতাম তখন আমি অনেক মানে যে ভিডিও এডিটিং অ্যাপগুলো রয়েছে সেইগুলোর যে মিউজিক সেগুলো আমি ইউজ করেছি। তখন সত্যি আমি জানতাম না যে এই যে কপিরাইট ইস্যু কী, কপিরাইট স্ট্রাইক কী, কপিরাইট ক্লেম কী, এই ব্যাপারগুলো আমি জানতাম না। মানুষ চলতে চলতে মানুষ প্রত্যেক দিন কিছু না কিছুতে এক্সপিরিয়েন্স করে। এবার আমার মতো প্রচুর এরকম কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন যারা আমার সঙ্গেই এই পথটা চলছেন। তো সবাই সবার সাথে একটু যোগাযোগ স্থাপন করেন এবং করে কিন্তু সবাই সবাইকে সাবধান করেন। তো আমার মনে হয় এমন অনেকেই আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার যারা কিন্তু সেভাবেই কিন্তু মানে তারা এরকমই আমার মতোই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার। তো দেখুন, মিউজিকটা যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে, আমি যেহেতু আইফোন যবে থেকে কিনেছি, কেনা বলা ভুল, আমার হাজব্যান্ড কিনে দিয়েছেন, তো তবে থেকে আর কি আমি আইফোনে যখন থেকে ভিডিওটা বানাই, তো আইফোনের মধ্যে একটা ইনবিল্ট ভিডিও এডিটিং সফটওয়্যার রয়েছে, সেটা হচ্ছে আইমুভি। এবং আইমুভির যে এই মিউজিকটি ব্লু মাউন্টেন, এই মিউজিকটি আমি ইউজ করে দেখেছি যে কোনো রকম কপিরাইট মানে যে ক্লেম সেটা আসছে না, কোনো কপিরাইটের ইস্যু আসছে না। তো স্বাভাবিকভাবে যখন এতটা পরিশ্রম করছি তখন কোনো মিউজিকের জন্য যদি আমাকে রেভিনিউ শেয়ার করতে হয় তো সেটা তো নিশ্চয়ই বাঞ্ছনীয় নয়। সেক্ষেত্রে নিশ্চয়ই আমি সাবধান হব, যে মিউজিকে কপিরাইট নেই আমি নিশ্চয়ই সেই মিউজিকটাই ইউজ করব। এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে কোনো মিউজিক যেটা আপনার ইউটিউবে চলছে সেই মিউজিক কিন্তু ফেসবুকে কিন্তু কপিরাইট আসে, যেহেতু আমার ফেসবুকের মনিটাইজেশনটা অন।
তো সেই জন্য আমাকে একটু সাবধান হয়েই আর কি কাজটা করতে হয়। তো সেক্ষেত্রে আর আমার এত সময় নেই যে আমি একটা ভিডিও একরকম মিউজিক দিয়ে ইউটিউবে দেব, আবার একটা ভিডিও আর একরকমভাবে মিউজিক দিয়ে আমি ফেসবুকে দেব। আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমার যে দৈনিক যে জীবনযাত্রাটা সেটা আপনাদের কাছে একদম ওপেন বুকের মতো। আপনারা ভালোভাবেই জানেন আমার পরিবারে কজন সদস্য, আমার মেয়ে কি, আমার হাজব্যান্ডকে, এবং আমার দৈনন্দিন জীবনযাত্রা আমাকে কী কী কাজ করতে হয়, কত ধরনের রেসপন্সিবিলিটিস আমার রয়েছে। ধরে নিন আমি তার 30 ভাগ আপনাদের সাথে শেয়ার করি, বাকি যে 70 ভাগ সেটা কিন্তু আমার ক্যামেরার পেছনে থাকে। তো আশা করছি আমি এবারে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে মিউজিকটা এটা কিন্তু কারোর নিজের ব্যক্তিগত মিউজিক নয়। ফোনটা আমি কিনেছি এবং সেই ফোনের যে ভিডিও এডিটিং অ্যাপ আইমুভি, তারই মিউজিক আমি ইউজ করি এবং তার থেকে কোনো রকম কপিরাইট ইস্যু আসে না বলেই আমি এই মিউজিকটি ইউজ করি। আশা করি আপনাদের কিছুটা এ ব্যাপারে মনের অন্ধকারটা গেল। এবার বলি কথা বলার ধরন। দেখুন, এই ব্যাপারটায় তো আমার কিছু করার নেই, কারণ কথা বলার ধরন যদি কেউ ভালো কথা বলে আমার মনে হয় যে সেটা তার একটা ক্রেডিট। আপনারা যার সাথে যার সম্পর্কে আমাকে বলেছেন, তিনি হচ্ছেন ইউটিউবের বাঙালি ক্রিয়েটার জগতে, উনি হচ্ছেন মহিরুহ। তার সাথে আমার কোনো অংশেই কিছু চলে না। উনি যদি একটা বিশাল বড় মহিরুহ হন, তাহলে আমি একটা চারা গাছও নয়। এরকম আপনারা ওনার সাবস্ক্রাইবার কাউন্ট দেখবেন, আমার সাবস্ক্রাইবার কাউন্ট দেখবেন, তাহলেই বুঝে যাবেন। তো উপমা বলুন, তুলনা বলুন, কোনোটাই কিন্তু প্রযোজ্য নয় আমার ক্ষেত্রে। আর এবারে আসি যে যেটা বলছিলাম কথা বলার ধরন। দেখুন, কথা বলা আমি এইভাবেই কথা বলি। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা হয়তো জানবেন যে আমি এইভাবেই কথা বলি। তো এক্ষেত্রে আমার সত্যি আপনাদের ধারণা চিন্তা ভাবনা যেটা, সেটা পরিবর্তন করতে আমি সত্যি অক্ষম, আমার কিছু করার নেই। আর বাকি রইল কিছুটা কন্টেন্ট কপি করার কথা। তো দেখুন, আমি একটা কথা বলি, আমি জীবনে কোনোদিনও বিদেশে যাইনি। আমি কোনোদিনও বিদেশের চাল, আলু, একটা হ্যান্ড ব্লেন্ডার, দাঁতের ডাক্তারের কত ফিস, ইন্ডিয়ান মানির সাথে তার কতটা ডিফারেন্স, আমার পক্ষে সেটা আপনাদের সাথে তো সেটা শেয়ার করা সম্ভব নয়। কারণ কোথাও না কোথাও এই পশ্চিমবঙ্গে বা এই ভারতবর্ষে যত বাঙালি আছেন, যেহেতু আমি বাংলায় ব্লগটা করি, তো আপনিও যে বাজার থেকে চাল, ডাল, আলু কিনছেন, যে দাঁতের ডাক্তারের কাছে আপনিও দাঁত তুলছেন, সেখানে আমিও যাচ্ছি। অতএব আমার পক্ষে কিন্তু কারোর ওই যে ব্যাপারটা ওইভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। অতএব কন্টেন্ট কপি করার যে ব্যাপারটা বলছেন, আশা করি এক্ষেত্রেও আপনাদের মনের অন্ধকার কিছুটা দূর হলো। কারণ আমি কিন্তু বিদেশে থাকি না, যেখান থেকে আপনিও বাজার করেন সেখান থেকে আমিও বাজার করছি। আমার রাস্তাঘাট যেরকম, সেরকম আপনারও বাড়ির আশেপাশের হয়তো রাস্তাঘাটটা সেই রকমই। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। এবার আরেকটা কমেন্টের উত্তর দেওয়াটা খুব দরকার আমার মনে হলো, তাই বললাম যে এইভাবে কপি করে কেউ দাঁড়াতে পারে না। প্রথম কথা হচ্ছে, আমি দাঁড়িয়েই আছি, আমি কিন্তু কোথাও ভেসে নেই। এবং ইউটিউবিংটা যেটা আমি যখন করা শুরু করেছিলাম, সেটার পেছনেও একটি গল্প আছে। আমার মনে হলো সেটা আপনাদেরকে এটা বলা দরকার। আমি প্রথমে ভেবেছিলাম যে যখন আমি কত পেমেন্ট পাচ্ছি সেইটা আপনাদের সাথে শেয়ার করব, তখন হয়তো এই গল্পটা বলবো, কিন্তু না, আমার মনে হলো যে আপনাদেরকে এই কথাটা এখনই একটু বলা দরকার। দেখুন, এই চ্যানেলটা যখন আমার স্টার্ট হয়, অ্যাকচুয়ালি তখন কিন্তু আমি ইউটিউব করব বলে কিন্তু কখনো আসিনি। আমার লাইফে একটা ফেজ গেছে, যে ফেজটায় আমি প্রচণ্ড ডিপ্রেস ছিলাম। আমি অঝরে কাঁদতাম সেই সময়টা। আমি ভাবতে পারছিলাম না যে আমার এত প্রচণ্ড শরীর খারাপ এবং আরও কিছু ব্যক্তিগত কারণে আমার এমন কিছু দিন গেছে যে আমার খালি মনে হতো যে আমি তো আর বাঁচবই না, আমি তো মরেই যাব। তো তারপর আমার একটা বিশাল বড় মেজর ওটি হয়। সেই ওটির পরে আমার অনেক রকমের কমপ্লিকেশনসগুলো দেখা দেয়। ভীষণ কাঁদতাম, বাড়ির লোকজন ভীষণভাবে ডিস্টার্ব হয়ে গেছিলো। সব থেকে যে বেশি ডিস্টার্ব হয়েছিল সে হচ্ছে আমার মেয়ে এবং আমার হাজব্যান্ড। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি সবাই আছেন, কিন্তু সব থেকে যদি বলি যে একদম নিকটের, তাহলে সেটা আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে খুব ডিস্টার্ব হয়ে গেছিলো। তো একটা সময় এমন হয়েছিল যে আমাকে বাড়িতে রেখে তখন কেউ কোথাও মুভ করতে পারতো না। আমার হাজব্যান্ডের একটা ট্রেনিং পড়ে দিল্লিতে। তো আমার হাজব্যান্ড যখন ওখানে যায়, তো তখন বাড়িতে আমাকে একা রাখাটা খুব রিস্ক মনে হয়েছিল সবার। তো তখন হাজব্যান্ড বলেছিল যে তখন করোনাটা জাস্ট শেষ হচ্ছে, সব বাচ্চাদের স্কুলের লাস্ট অনলাইন পরীক্ষা হচ্ছে, নতুন সেশন থেকে তখন তারা অফলাইন স্কুল জয়েন করবে, আমি সেই সময়ের কথাটা বলছি। তো সেই সময় আমাকে আমার হাজব্যান্ড 7 দিনের জন্য এই ঘরটা থেকে বাইরে আমাকে দিল্লিতে নিয়ে যায়। তো যখন আমি দিল্লিতে গেলাম, একটা অন্যরকম আবহাওয়া, অন্যরকম পরিবেশ।
তো সেই পরিবেশে তখন আমার যেন একটু করে মনটা ভালো হতে শুরু করলো। তারপরে যে জায়গাটায় আমরা 7 দিন ছিলাম ওর একাডেমির বাইরে, তো সেখানটা আশেপাশে ঘুরে বিভিন্ন লোকজন সব কিছু এক্সপ্লোর করতে 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 কোথাও যেন মনের মধ্যে সেই যে একটা পাথরের মতো ব্যাপারটা ছিল সেটা ধীরে ধীরে কাটতে শুরু করলো। তো আমার মেয়ে, আমি সবসময় বলবো যে আমার মেয়ে প্রচণ্ড সাপোর্টিভ। কারণ আমার মেয়ে তখন প্রথম বলে যে মা তুমি তো একটা সময় এত ভালো নাচ করতে, তা তুমি একটু রিলস বানাও না। তখন কিন্তু অলরেডি টিকটক ব্যান্ড হয়ে গেছে ইন্ডিয়াতে, আর অনেক দিন হলে সবাই ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছে, কিন্তু আমার কখনো মনেই হয়নি যে আমি বানাবো, কারণ আমি নিজে সংসার, বাচ্চা মানুষ, হাজব্যান্ড, মা, শ্বশুর, এদের ব্যাপার নিয়ে আমি খুব ব্যস্ত। তো তখন মেয়ে বলেছিল যে মা তুমি যদি তুমি এরকমভাবে একটু রিলস বানাও না, দেখো তোমার হয়তো ভালো লাগবে। তো সেই প্রথম আমার দিল্লির ওই একাডেমির ওই যে হস্টেলের যে বারান্দা, যে রুমটা আমাদের অ্যালট ছিল, সেই রুমের বারান্দাতে দাঁড়িয়ে আমার ফার্স্ট একটা রিলস বানানো। এবং আমি কিন্তু তখন ইউটিউবে আসবো বলেও ভাবিনি। সেই রিলস আমি প্রথম শুরু করি এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একটা আমার মেয়েই বানিয়ে দেয়, তো সেইখানে পোস্ট করি। ধীরে ধীরে আমার বেশ মনে হলো যে মা ব্যস্ত থাকছি, ভালো লাগছে। আমার হাজব্যান্ড প্রচণ্ডভাবে সাপোর্ট করেছিল সেই সময়, যে না তোমার যেটা ভালো লাগে। দেখুন আমি ব্যক্তিগতভাবে প্রচণ্ড কনজারভেটিভ বাড়ির একটি বউ এবং প্রচণ্ড কনজারভেটিভ বাড়ির একটি মেয়ে। আমাদের বাড়িতে ওয়েস্টার্ন আউটফিট পরাটাও কিন্তু একটা প্রচণ্ড রকমের প্রবলেম ছিল। এখন যদিও সে বাধা ব্যাপারটা নেই, এখন সবই নর্মালাইজ হয়ে গেছে। তো সেই প্রথম আমার ইনস্টাগ্রামে রিলস বানানো, এবং সেই রিলসটা ধীরে ধীরে আমার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেটা আজকে প্রায় 94,000 আমার ফলোয়ার। তো আমার যারা বন্ধু বান্ধব, যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছে, আমার জীবনে আমি অনেক না পাওয়ার মধ্যেও আমার কিছু ভালো বন্ধু আমার সাথে আছে। তো সেই বন্ধুরা আমাকে বলে তুই তো এত ভালো রান্না করিস, তুই এত ঘরদোর কি সুন্দর গুছিয়ে রাখিস, তুই সবাই এরকমভাবে ভিডিও বানাচ্ছে, তুই কর না, দেখবি ব্যস্ত থাকবি, তোর ভালো লাগবে। তো সেই আমার কিন্তু প্রথম ভিডিও বানানো, যে প্রথমে আমি হিন্দিতে শুরু করেছিলাম, কিন্তু দেখলাম যে হিন্দিতে কন্টিনিউ করাটা একটু টাফ। তারপর আমি বাংলাতেই করি, কারণ আমি যেহেতু বাঙালি, আমার মাতৃভাষা যেহেতু বাংলা, তো আমার বাংলাতে যেভাবে আমার ফ্লোটা আসবে সেটা কিন্তু হিন্দিতে আসছিল না। তো সেই জন্য আমি বাংলাতেই ভিডিও করি। আর কন্টেন্টের কথা যেটা আপনারা বলছেন যে কন্টেন্ট কপি করছি, দেখুন আমার ভিডিও যে যারা দেখেছেন বা যারা দেখছেন তারা কিন্তু জানেন যে কোনো অংশেই কিন্তু তার ভিডিওর সাথে কোনোভাবেই কিন্তু এক নয়। আমি কিন্তু ভারতে বসে আছি, আমি বারবার বলছি আমি ভারতে বসে রয়েছি। আমি কিন্তু এমন কিছু না যে আমার বাজারের চাল, ডাল, আলু এসবের দরদাম দেখাচ্ছি। আমি কিন্তু নর্মাল, আমি বাড়িতে যে খাবারটা বানাই আমার বাড়ির লোকের জন্য সেটা আপনাদের সাথে দেখাই। আমরা দুপুরে কি খাই সেটা দেখাই, পান্তা ভাত খেলেও দেখাচ্ছি, মাটন বিরিয়ানি খেলেও দেখাচ্ছি। তো আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর আরেকটা যেটা কমেন্ট যেটা আমাকে খুব হার্ট করেছে, ফেসবুকে একজন করেছিলেন, নামটা না হয় আর নাই বা বললাম, যে আপনার ভিডিও বানানো ছেড়ে দেওয়া উচিত, কি কোথা থেকে সব চলে আসে। তো তার উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে দেখুন জীবনে আমার অনেক বড় বড় যুদ্ধ এসছে, আমি যখন তখনও যুদ্ধের ময়দান ছাড়িনি। তো এখন তো আমার চ্যানেলটা এমন একটা জায়গাতে, হতে পারে সাবস্ক্রাইবার কাউন্ট কম, কিন্তু আমি তো নিজে জানি আমার ইউটিউবের যে চ্যানেলের অ্যানালিটিক্স সেটা কি বলছে, কোথায় কোথায় থেকে লোক দেখছে বা কতটা মোটামুটি যা ভিউ আসছে। কারণ এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদের কিন্তু ভিউ অনেক কম, তো সেই তুলনায় যা ভিউ আসছে আমি তাতেই হ্যাপি। টাকার থেকেও বড় কথা আপনারা যে আমাকে ভালো ভালো যারা পজিটিভ কমেন্ট করেন, আমার কাছে ওটা একটা চরম প্রাপ্তি। ভালোবেসে যখন বলেন, নিজেদের প্রবলেমগুলো যখন আমাকে কমেন্টে শেয়ার করেন ফেসবুক এবং ইউটিউবে, আমার কাছে এটাই বড় বড় বিশাল বড় প্রাপ্তি। তো আশা করি আমি আপনাদেরকে আমার বক্তব্যটা ভালোভাবে আপনাদের সামনে রাখতে পারলাম। আপনাদের মনের হয়তো যে অন্ধকারটা সেটা হয়তো আমি কিছুটা দূর করতে পারলাম। সবাই ভালো থাকবেন। আর এই কারণের জন্যই অ্যাকচুয়ালি কালকের যে ভিডিওটা সেটা আমি এডিট করে উঠতে পারিনি, মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তো ইউটিউবিং তো আমি ছাড়বো না। যারা বলছেন যে আপনি ভিডিও করা ছেড়ে দিন, আমি শুধু একটু অবাক হয়ে যাচ্ছি যে যার সাথে তুলনা করে বলছেন তার মিলিয়নস অ্যান্ড মিলিয়ন সাবস্ক্রাইবার, আর আমার খুব সামান্য সাবস্ক্রাইবার। আমার মনে হয় সেটা প্রযোজ্য নয়। আর আমি তো যুদ্ধের ময়দান ছাড়বো না। এখন আমি কষ্ট করে যখন এই জায়গাটায় চলে এসেছি, সারাদিন পর কাজ, সমস্ত ঘরের কাজ করার পর, মেয়েকে পড়ানোর পর, প্রত্যেকটা রেসপন্সিবিলিটি মেনটেন করার পর, যখন আমি আমার ওই ঘরের সোফার কোণটায় বসে ভিডিওটা এডিট করি, বিশ্বাস করবেন না, ক্লিপসগুলো যখন আমি এডিট করে করে ট্রানজিশন লাগাই, অনেক সময় ঘুমে ঢুলে যাই। কিন্তু তখনও যখন আমি ছাড়িনি, তো আমি ইউটিউব কিন্তু ছাড়বো না, যদি না আমার কোনো একটা অঘটন হয়।
তো এনিওয়েজ, আর অনেকেই আছেন যারা আমাকে প্রচুর পজিটিভ কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।